চ্যাপ্টারটা শুরু করতেছি, ওইটার নাম হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। চ্যাপ্টার নাম্বার 7, নাম কেমিক্যাল রিয়াকশন। ওকে, তো প্রথম যে টপিকটা এখানে আছে সেটা হচ্ছে চেঞ্জ অফ ম্যাটার। চেঞ্জ অফ ম্যাটার, এটা অলরেডি তোমাদেরকে বুঝাইছিলাম, জাস্ট আজকে হালকা একটু রিভিউ করব। তো চেঞ্জ অফ ম্যাটার এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি ফিজিক্যাল চেঞ্জ। এটার যে এক্সাম্পলটা দিছিলাম মনে আছে? তোমাদের টেক্সট বুকে ওই এক্সাম্পলটা আছে। কেউ বলতে পারবা ফিজিক্যাল চেঞ্জ কি কোন, মানে একটা এক্সাম্পল কি এক্সপ্লেন করতে পারবা কেউ? মনে আছে? আচ্ছা, মনে না থাকলে আমি বলি। দেখো, ফিজিক্যাল চেঞ্জটা হচ্ছে বেসিক্যালি যেখানে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের চেঞ্জ হবে, কিন্তু কেমিক্যাল কম্পোজিশন বা প্রপার্টিজ এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? যেমন এক্সাম্পল যেটা আমরা দিই সেটা হচ্ছে এই যে আইসকে আমরা যদি হিট দিই তাহলে এটা কিসে কনভার্ট হয়? ওয়াটারে কনভার্ট হয়। আবার ওয়াটারকে যদি হিট দাও তাহলে এটা কি হয়? ওয়াটার ভ্যাপার বা গ্যাসে কনভার্ট হবে, তাই না? আবার যদি গ্যাসকে তুমি হিট রিমুভ করো তাহলে টেম্পারেচার কমাইলে এটা ওয়াটার হবে, আবার ওয়াটারকে টেম্পারেচার কমাইলে এটা আবার কি হয়ে যাবে? আইস হয়ে যাবে। এখন তুমি যে কোনো স্টেটে রাখো না কেন, আইস ওয়াটার গ্যাস যে কোনো স্টেটে রাখো না কেন, এটার কেমিক্যাল কম্পোজিশন কত? H2O, তাই না? মানে হাইড্রোজেন এখানে দুইটা, অক্সিজেন একটা, ইন ইচ মলিকুল। তো এখানে কেমিক্যাল কেমিক্যাল কোনো চেঞ্জ আসে না। এখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়, যেমন ওয়াটার এটা লিকুইড, আইস এটা সলিড, গ্যাস এটা হচ্ছে এটা তো গ্যাসই। তো এগুলার ফিজিক্যাল কন্ডিশনে শুধু চেঞ্জ হয়, তোমার ইয়েতে কোনো চেঞ্জ আসে না, কেমিক্যাল কম্পোজিশনে কোনো চেঞ্জ আসে না। তো এই ধরনের চেঞ্জকে আমরা বলবো ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জের ডেফিনেশনটা আমি লিখতেছি, যেটা তোমাদের পরীক্ষায় অ্যাকচুয়ালি লিখতে হবে। ঠিক আছে, জিজ্ঞেস করে যে ডিফাইন ফিজিক্যাল চেঞ্জ, তাহলে কি লিখবো আমরা? আচ্ছা, তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ফিজিক্যাল চেঞ্জের ডেফিনেশনটা আমি এদিকে লিখতে, আমার সাথে সাথে তোমরাও একটু লিখে ফেলো। ইনশাল্লাহ এখানে আমি এমন ভাবে ডিসকাস করা ট্রাই করবো যাতে পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেটাও তোমরা বুঝে যাও, আর কনসেপ্টটাও যাতে ক্লিয়ার হয়। তো when the changes occur only in, okay, when the changes occur only in physical conditions of a substance, leaving their chemical structure unchanged, এই যে এখানে কেমিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হয় না, তো তখন আমরা এটাকে বলবো কি ফিজিক্যাল চেঞ্জ। ইজ কল্ড ফিজিক্যাল চেঞ্জ। আর এক্সাম্পল হিসেবে এটা লিখে দিবা, এই যে এখানে যে এক্সাম্পলটা মেনশন করছি, এটা এক্সাম্পল হিসেবে এখানে লিখে দিবা, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে এখানে একটু লিখে দিবা। আচ্ছা, এরপরে আরেক টাইপের চেঞ্জ যেটা, সেটা কি? এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জেরও ডেফিনেশন আমি দিব, বাট তার আগে তোমরা ফিজিক্যাল চেঞ্জের ডেফিনেশনটা একটু লিখে ফেলো আর আমাকে বলো যে মানে এটা লেখা হয়েছে কিনা। স্যার শেষ। আবার লেখা হয়েছে? লেখা না হলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। বাট বেটার হবে মানে ক্লাসের সময় যদি লিখে ফেলো, কারণ আমি জানি ক্লাস পরে লিখতে মন চায় না, মন চায় অন্য কিছু করতে।
ওকে, দেন নেক্সট যে ডেফিনেশনটা তোমাদের লাগবে সেটা হচ্ছে, এই চ্যাপ্টার একটু থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যাল আছে বাট খুবই অল্প, তো সেটা পরে যখন আসবে তখন দেখবা। এখন কেমিক্যাল চেঞ্জ জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। কেমিক্যাল চেঞ্জ, ডেফিনেশনটা পড়ো আর না বুঝলে আমাকে বলো। নিউয়ার সাবস্টেন্স ফর্ম হবে। আমরা জানতাম যে ফিজিক্যাল চেঞ্জে ওখানে কি হয়, নিউয়ার সাবস্টেন্স হয় না, সেম সাবস্টেন্সটাই, জাস্ট ডিফারেন্ট অ্যাপিয়ারেন্স। এটা অনেকটা এভাবে এক্সপ্লেন করা যায়। মনে করো এই যে আবিদ, আবিদকে আমি একবার স্যুট অ্যান্ড প্যান্ট এটা পরাই আনলাম, তো তাইলে ওর অ্যাপিয়ারেন্সটা একরকম। আবার মনে করো টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরাই যদি আনি, তো তাইলে দেখা যাবে ওর অ্যাপিয়ারেন্স আরেক রকম। কিন্তু আলটিমেটলি মানুষটা তো আবিয়েতি না, ওটা তো আর চেঞ্জ হবে না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে চেঞ্জ। কিন্তু যদি এরকম হয় যে আবেদকে চেঞ্জ করে আমি তাহিরকে নিয়ে আসলাম, তখন তাহলে তো মানে মানুষটাই চেঞ্জ হয়ে গেছে না। তো যখন মানুষটাই চেঞ্জ হয়ে যাবে ওইটাকে আমরা কেমিক্যাল চেঞ্জ বলতে পারবো, এটার সাথে যদি কম্পেয়ার করি আর কি। তাহলে আগে যে সাবস্টেন্সটা ছিল, এখন নতুন আরেকটা সাবস্টেন্স তুমি পাবা এবং ওটার নতুন সেট অফ প্রপার্টিস থাকবে। তো এই ধরনের চেঞ্জ যখন হবে তখন এটাকে আমরা কেমিক্যাল চেঞ্জ বলবো। সামনে আমরা এই কেমিক্যাল চেঞ্জ নিয়েই মানে ডিটেলসে পড়বো। আচ্ছা, তো এটার এক্সাম্পল হিসেবে একটা কেমিক্যাল রিয়াকশন আমরা লিখতে পারি। মনে করো বার্নিং অফ মিথেন গ্যাস, CH4 প্লাস O2, they form carbon dioxide and water. ওকে, CH4 এটা মিথেন, এই মিথেন গ্যাস দিয়ে এক্সাম্পলটা দিলাম এই কারণে বিকজ এটা রিলেটেড একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। তোমাদের এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য মেইন এলিমেন্ট অফ ন্যাচারাল গ্যাস, মেইন এলিমেন্ট অফ ন্যাচারাল গ্যাস। পড়াইতে পড়াইতে এখান থেকে যেসব এমসিকিউ গুলো নর্মালি আসতে দেখা যায় সেগুলো যতটুকু সম্ভব তোমাদেরকে বলে দেওয়ার ট্রাই করবো। ওকে, মেইন এলিমেন্ট অফ ন্যাচারাল গ্যাস কোনটা দেখি বলো তো? মিথেন গ্যাস। CH4, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। আর যদি স্ট্রাকচারাল ফর্মুলা কেউ দেখাতে বলে তো সেটাও দেখাতে পারবে ইজি একদম। এই যে কার্বনের সাথে চারদিকে চারটা হাইড্রোজেন এভাবে যুক্ত থাকে। এগুলা এই মিথেনের ব্যাপারে তোমরা আরো ডিটেলস পড়বে ওই অর্গানিক কম্পাউন্ডে চ্যাপ্টারটা। ওহো, এটা তো বোধহয় তোমাদের নাই নাকি না, জানি না। ওটা যদি থাকে তাহলে শর্ট সিলেবাসে তাহলে হয়তো পড়বা, নাইলে তো পড়া হবে না। এনিওয়ে, তো এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা, লিখছো? তোমরা লিখতে থাকো, আমি এদিকে পরবর্তী টপিকের নামটা লিখি। ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশনকে ক্লাসিফাই করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে মেনশন করতে হবে যে আমরা কিসের বেসিসে এই ক্লাসিফিকেশনটা করতেছি। লাস্ট টাইম যখন বুঝাইছিলাম তখন তোমাদের মনে থাকতে পারে, আমরা আমি তোমাদেরকে বলছিলাম যে মানুষকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই উই ক্যান ডু ইট বেসড অন জেন্ডার। ঠিক আছে, জেন্ডারের হিসাবে ক্লাসিফাই করা যায় মানুষকে। নাম্বার টু, করা যায় রিলিজিয়াস বিলিফের হিসাবে, রিলিজিয়ান, কেউ হিন্দু মুসলিম এভাবে চাইলে আমরা মানুষকে ক্লাসিফাই করতে পারি। দেন চাইলে আমরা ওদেরকে ন্যাশনালিটির উপরে বেস করে ক্লাসিফাই করতে পারি, ন্যাশনালিটি। ঠিক আছে। স্যার, স্কিন হ্যাঁ, কালার। বুঝে নাই? স্কিন কালার স্যার। এটা তুমি তখনও বলছিলা। তুমি এত স্কিন কালার নিয়ে কেন অবসেসড? হ্যাঁ, ইয়েস, আমরা কালার নিয়েও
ইয়া করতে পারি, হোয়াইট আর ব্ল্যাক এটা নিয়ে করতে পারি, ঠিক আছে। ওই যে মঙ্গোলিয়ান, ককেশিয়ান, ককেশিয়ান হচ্ছে ওগুলা যারা সাদা আর কি, ঠিক আছে। আর যদি ব্ল্যাক স্কিন কালার হয় তাহলে ওদেরকে ওই যে নিগ্রো বা আফ্রিকান এরকম কিছু বলে। এনিওয়ে, মেইন জিনিসটা হচ্ছে মানে চাইলে আমরা বেসড অন ডিফারেন্ট ক্যাটাগরি ওদেরকে ক্লাসিফাই করতে পারি। তো ঠিক একইভাবে আমরা যদি কেমিক্যাল রিয়াকশন গুলোকে ক্লাসিফাই করতে চাই, হুম, তাহলে কিসের কিসের উপরে বেস করে করতে পারি? নাম্বার ওয়ান যেটার উপর বেস করে করতে পারি সেটা হচ্ছে ডিরেকশন অফ রিয়াকশন। ডিরেকশন অফ রিয়াকশন, তোমরা লিখবে কি বেসড অন ডিরেকশন অফ রিয়াকশন, বেসড অন এই কথাটা এখানে লিখবে, বেসড অন ডিরেকশন অফ রিয়াকশন। তো তাহলে এখানে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে, মনে আছে কারো, দেখে বলতে পারবে কেউ? ইরিভার্সিবল, যেটা ব্যাক আসতে পারবে না। অ্যাকচুয়ালি ব্যাক সবাই আসে, কেউ একটু স্লো আসে, তো যে স্লো আসে তাকে আমরা ইরিভার্সিবল রিয়াকশন বলি। এর মিনিংটা বলবো, আগে ডেফিনেশনটা লিখে নিই, ওকে। ডেফিনেশনটা হচ্ছে, ইন ইরিভার্সিবল রিয়াকশন অনলি দ্য রিয়াক্টেন্টস কনভার্ট টু প্রোডাক্টস। আচ্ছা, এরপরের লাইনটা আসলে লেখার দরকার নেই, এতটুকু লিখলে আমরা বলবো ইন ইরিভার্সিবল রিয়াকশন অনলি দ্য রিঅ্যাকট্যান্টস কনভার্ট টু প্রোডাক্টস। তো এখানে একটা ইরিভার্সিবল রিয়াকশনে তোমাদেরকে এক্সাম্পল যদি দেই, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, আজকে এটার উপর একটা ক্রিয়েটিভও সলভ করছি আমরা, তাই না? তো CaCO3 ক্রিয়েটিভ একটা কোশ্চেন সলভ করছি বোধহয়, প্রবলেম নাম্বার 30। তো ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা হিট দিই তাহলে আমরা জানি এটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এই দুইটা জিনিসে ভেঙে যায়। তো এটা যেটা মানে শুধুমাত্র রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টই পাওয়া যায়, প্রোডাক্ট থেকেও রিঅ্যাক্টেন্টটা পাওয়া যায়, বাট এটা এত স্লো যে আমরা অলমোস্ট ধরে নিতে পারি যে এটা আর ব্যাক আসতেছে না। ওকে, এবার আসো যদি আমরা রিভার্সিবল রিয়াকশন দেখতে যাই। রিভার্সিবল রিয়াকশন, এখানে রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট প্রডিউস হবে, দেন প্রোডাক্টটা আবার ভেঙে গিয়ে রিঅ্যাক্টেন্টে ব্যাক চলে আসবে। তো ইন রিভার্সিবল রিয়াকশন, চ্যাপ্টারের লেখা একটু বেশি, হ্যাঁ তোমরা একটু লেখা লেখার জন্য রেডি হয়ে যাও, আগে চ্যাপ্টারটা মজা ছিল, ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে থিওরিটিক্যাল কোশ্চেন্স বেশি। ওকে, তো এখানে বিষয়টা যেটা হয়, মনে করো রিঅ্যাক্টেন্ট এরা কি করে, মনে করো রিঅ্যাক্টেন্ট তো মাল্টিপল থাকতে পারে না, তো ধরলাম রিঅ্যাক্টেন্ট ওয়ান প্লাস রিঅ্যাক্টেন্ট টু, এটা জাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে। রিঅ্যাক্টেন্ট ওয়ান আর রিঅ্যাক্টেন্ট টু এরা মিলে তোমার মনে করো প্রডিউস করলো প্রোডাক্ট, প্রোডাক্ট ওয়ান প্লাস প্রোডাক্ট টু, ফর এক্সাম্পল।
দেন এই প্রোডাক্ট প্রোডাক্টও যখন প্রডিউস হয়, এরা নিজেরা আবার রিয়াকশন করা শুরু করে, এরা নিজেরা রিয়াকশন করে আবার কিসে কনভার্ট হয়, এরা আবার ওই যে রিয়াক্ট্যান্ট ওয়ান আর রিয়াক্ট্যান্ট টু প্রডিউস করতে থাকে। তার মানে দুই দিকে এখানে রিয়াকশন চলতে থাকে, ঠিক আছে। এই যে রিয়াক্ট্যান্ট যেগুলা দিয়ে তুমি কেমিক্যাল রিয়াকশন শুরু করছিলা, এরা রিয়াক্ট করে প্রোডাক্ট গুলা প্রডিউস করে, ওই প্রোডাক্ট গুলা আবার নিজেদের মধ্যে রিয়াকশন করে আবার রিয়াক্ট্যান্ট ওয়ান আর রিয়াক্ট্যান্ট টু প্রডিউস করতে থাকে। তো এখানে সামনের দিকে যে রিয়াক্ট্যান্ট থেকে যে প্রোডাক্ট হওয়ার যে রিয়াকশনটা, এটাকে বলে ফরওয়ার্ড রিয়াকশন। এটাকে কি বলে? ফরওয়ার্ড রিয়াকশন। এবং এটার মাঝখানে শুধুমাত্র একটা অ্যারো মার্ক দিলে হবে না, এটা যে একটা রিভার্সিবল রিয়াকশন, বাংলায় আমরা বলতাম উভমুখী বিক্রিয়া। তো সেজন্য এই যে এটাকে দোনো দিকে কি করে, কি কি অ্যারোটা দুই দিকে দেখাতে হবে। তো এটা হচ্ছে এই যে রিয়াক্ট্যান্ট থেকে যে প্রোডাক্ট হয় সেটা ফরওয়ার্ড রিয়াকশন, আবার প্রোডাক্ট থেকে যে আবার রিয়াক্ট্যান্ট প্রডিউস হয়ে যায় এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড রিয়াকশন। ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখন এই দুটোটার রেট কিরকম, কোনটা কি রে মানে কতটুকু ফাস্ট হয়, এগুলো ইনশাল্লাহ আমরা পরে ডিসকাস করব। আপাতত জাস্ট এতটুকু লিখে নাও যে রিভার্সিবল রিয়েকশনে এরকম ঘটনা ঘটে। এর সবচেয়ে সিম্পল একটা এক্সাম্পল যদি আমরা দিতে যাই, সেটা হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন, এই দুইটা মিলে প্রডিউস করে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড। এই হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে গিয়ে কি হয়, এই যে এরা দুজন মিলে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করে, তো যখন একটু হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়, এইটা আবার কি করে নিজে ভেঙে গিয়ে এই হাইড্রোজেন আর আয়োডিন আবার প্রডিউস করে, ঠিক আছে। তো এখানে দুই দিকে রিয়েকশন চলতে থাকে। তো লেখা শেষ হলে আমাকে বলিও, ঠিক আছে, দেন আমি পরে যাবো, পরেরটাতে যাবো। আহের লিখতেছ? তিনটে স্টার মার্ক দিয়ে একটা পয়েন্ট লিখে রাখো। তিনটে স্টার মার্ক। এটা এই লাইনটা যেটা লিখবো এটার উপরে 2 মার্কের একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তোমাদের কোশ্চেনটা এরকম আসতে পারে: অল রিয়াকশনস আর রিভার্সিবল। এটা দিয়ে বলবে যে এক্সপ্লেইন, ঠিক আছে। তো এখানে আমরা দুই টাইপের ইকুয়েশন করছি, একটা হচ্ছে রিভার্সিবল, ওগুলো তো রিভার্সিবল আছেই, বাট আরেকটা যেটাকে আমরা ইরিভার্সিবল বলছি, সেই রিয়েকশন গুলো আসলে রিভার্সিবল। বাট সমস্যাটা কোথায় জানো? সমস্যা না মানে ওখানে যেটা হয়, কেন এটাকে রিভার্সিবল ধরি আমরা, ওখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা খুবই স্লো। হ্যাঁ, আমরা জানি যে এখানে দুইটা রিয়াকশন চলতে থাকে, এই যে রিয়াক্ট্যান্ট থেকে তোমার প্রোডাক্ট হওয়ার যে রিয়াকশন, এটাকে আমরা বলছিলাম কি, ফরওয়ার্ড রিয়াকশন। আমি ফুলটা লিখলাম না, খালি এফ লিখলাম। আবার প্রোডাক্ট থেকে যে রিয়াক্টেন্ট হওয়ার রিয়াকশন, এটাকে আমরা কি হিসেবে মেনশন করছিলাম, ব্যাকওয়ার্ড রিয়াকশন, শুধু বি লিখছি, তোমরা একটু ডিটেলসে সুন্দর করে লিখিও। তো এই রিয়াক্টেন্ট, সরি, ইরিভার্সিবল যে রিয়াকশন, ওখানে ফরওয়ার্ড রিয়াকশনটা খুবই ফাস্ট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনটা খুবই স্লো। যে কারণে হয় কি, আমাদের দেখলে মনে হয় যে এটা খালি রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টই দিচ্ছে, প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট আর হচ্ছে না। ইভেন কতটুকু স্লো সেটা তোমরা বুঝতে পারবা, তুমি যদি এই পদটাকে 1 বছর বা 2 বছর লিখে দাও, তখন হয়তো কি ও রিয়েক্টেন্টটাকে আবার প্রডিউস করে তোমাকে রিয়েক্টেন্ট ব্যাক দিবে, ঠিক আছে। তো এত স্লো হইলে তখন এবার এটাকে আমরা রিভার্সিবল ধরি না, আমরা এটাকে ইরিভার্সিবলই ধরি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু সুন্দর মতো এক্সপ্লেন করে লিখতে হবে। মেইন কথা যেটা লিখবা, ইন এই যে এইখানে যে কথাটা লিখছে না, ফার্স্টে এই কথাটা লিখবে যে অল রিয়েকশনস আর রিভার্সিবল, বাট, হ্যাঁ, এই কথাটা লিখে তারপরে লিখবা বাট ইন ইরিভার্সিবল রিয়াকশন। না, এটাই ভাবে না। বাট ইন সাম রিয়াকশনস the backward reaction is very slow.
দ্যাটস ওয়াই দে আর কল্ড or that's why they are called na considered, that's why they are considered as irreversible reaction. ওকে, 2 মার্কের জন্য যেহেতু খুব বেশি এক্সপ্লেনেশনে যাওয়া লাগবে না, আমরা শর্টকাটে মেইন জিনিসটা এইভাবে বলে দিব আর কি, ঠিক আছে? তবে এই জিনিসটা সুন্দরভাবে লিখি যে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট যে হয় সেটা ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড ফুল ইয়াটা লিখিও, আর ব্যাকওয়ার্ড এখানে ফুলটা লিখিও, দেন তারপর একটু হালকা এক্সপ্লেন করে দিও যে কেন এটা এরকম ভদ্রই। আচ্ছা, এটা গেল। দেন আসো বেসড অন ডিরেকশন অফ রিয়াকশন, এটা তো আমরা পড়ে ফেললাম। দেন নেক্সট হচ্ছে বেসড অন হিট চেঞ্জ। এর আগেটা কি দিয়ে লিখছিলাম দেখি তো, 1, তাহলে এবার এটা 2। বেসড অন হিট, বেসড অন হিট চেঞ্জ দুই ধরনের আছে। একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এগুলোর ডেফিনেশন লেখার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস একটু বুঝাইতে চাই, দেখি এটা পরের স্লাইডে গিয়ে আগে বুঝাই আসি, তোমরা আগে বুঝো তারপরে আমরা এটা ইনশাল্লাহ স্টাডি করবো, ঠিক আছে? আচ্ছা, এক্সোথার্মিক রিয়াকশন যেটা, এটা গ্রাফ থেকে আগে আমরা একটা জিনিস বুঝবো, এক্সোথার্মিক আর আরেকটা হচ্ছে কি এন্ডোথার্মিক। তো এখানেও বুঝতে পারছো এই যে সেম এনার্জি হবে, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এনার্জি বসাই। তো এখানে এক্সোথার্মিক রিয়াকশনে যেটা হয়, রিয়াক্ট্যান্ট এটার এনার্জি থাকে বেশি, রিয়াক্ট্যান্ট এটার এনার্জি থাকে বেশি, আর প্রোডাক্ট এটার এনার্জি থাকে কম। তো রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্টে কনভার্ট হয় তখন এইভাবে কনভার্ট হয়, এই যে একটু উপরের দিকে উঠে যে নিচের দিকে নামে না, এই রিয়াকশন থেকে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য যে এনার্জিটা লাগে, এই এনার্জিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এটা একটু মনে রাখিও, অ্যাক্টিভেশন এনার্জি জেনে রাখলে ভালো, এটার উপরে খুব একটা কোশ্চেন হয়তো আসবে না, তারপর একটু জেনে রাখলে ভালো, ঠিক আছে? রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার জন্য যে এনার্জিটা লাগে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, তো তাহলে এখানে আহ দেখো রিঅ্যাক্ট্যান্টের এনার্জি থাকে বেশি, প্রোডাক্টের কম, তো এক্সট্রা যে এনার্জি গ্যাপটা সেটাই হিট এনার্জি হিসেবে বাইরে বের হয়ে আসে। কি বলতেছি বুঝতে পারছো? এবং কতটুকু এনার্জি এটা বাইরে বের হয়ে আসবে সেটাই যে এই দুইটার এনার্জি গ্যাপের উপরে ডিপেন্ড করে। এটাই হচ্ছে আমার ডেল্টা এইচ। ডেল্টা এইচ মানে চেঞ্জ অফ হিট। রিঅ্যাক্ট্যান্টের হিট মনে করো 100 কিলো জুল, প্রোডাক্টের হচ্ছে 80 কিলো জুল। তো এই যে 20 কিলোজুল যে এখানে গ্যাপটা, না, এই 20 কিলোজুল হিটটা এটা এনভায়রনমেন্টের মধ্যে বের হয়ে আসে, মানে রিয়াকশন যেখানে হচ্ছে সেখান থেকে দেখবা যে গরম বের হচ্ছে, ঠিক আছে, হিট এনার্জি বের হচ্ছে। তো এখানে যেসব এনার্জি থেকে হিট বের হয়, হিট এক্সিট করে, সেগুলাকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন। এগুলো হচ্ছে কি এক্সোথার্মিক রিয়াকশন। এবার আসো যদি আমরা এন্ডোথার্মিকের ক্ষেত্রে দেখি তাহলে ওখানে বিষয়টা কি, ওখানে রিয়াক্টেন্টের যে এনার্জি, এই যে এটা হচ্ছে রিয়াক্টেন্টের এনার্জি, রিয়াক্টেন্ট, এটা লিখতে গেলে তো এখানে জায়গা হয় না, আচ্ছা। তারপরে আর এটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি। তাহলে দেখো তো,
রিঅ্যাক্ট্যান্টের এনার্জি যেহেতু কম, ওকে নিজে নিজে প্রোডাক্টে কনভার্ট হইতে পারবে, জাম্প মেরে উপরে উঠতে পারবে? ও নিজে নিজে উঠতে পারবে না। কি করতে হবে জানো? তুমি ওকে একটু হেল্প করা লাগবে। তুমি ওকে একটু হেল্প করা লাগবে। কিরকম? তুমি একটু ওকে হিট এনার্জি বা যে কোনো এনার্জি সাপ্লাই দিবা। তখন ও জাম্প মেরে কি করবে, প্রোডাক্টে কনভার্ট হওয়ার এনার্জি গেইন করবে। তো এখানেও এই যে জাম্প মেরে যে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য যে এনার্জিটা গেইন করতেছে, সেটাকে বলতেছে অ্যাক্টিভেশন এনার্জি। সেটাকে কি বলে? অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে এন্ডোথার্মিক রিয়েকশন, এখানে তোমার রিয়েক্টেন্টের এনাফ এনার্জি নাই যে সে নিজে নিজে প্রোডাক্টে কনভার্ট হবে, তোমার ওকে কিছু হিট দিতে হবে। তাহলে এক্সোথার্মিক রিয়েকশন, এখানে হিট আমার দিতে হচ্ছে না, বরং আমি হিট পাচ্ছি। ঠিক আছে? কিন্তু এন্ডোথার্মিকে আমি হিট পাবো না, বরং আমার উল্টা হিট দিতে হবে যদি আমি চাই যে রিয়াকশনটা হোক। আমি যদি চাই যে রিয়েক্টেন্ট গুলো প্রোডাক্টে কনভার্ট হয়ে যাক, তাইলে আমার ওকে একটু হেল্প করা লাগবে, আমি ওকে একটু এনার্জি দিব, যাতে সে এনাফ এনার্জি গেইন করে প্রোডাক্টের লেভেলে উঠে যেতে পারে। বিষয়টা কি বুঝে গেছে? নাম্বার দিয়ে যদি বুঝাই, মনে করো রিঅ্যাক্টেন্টের এনার্জি হচ্ছে 80 কিলোজুল। হ্যাঁ। আর প্রোডাক্টের এনার্জি হচ্ছে কত, 100 কিলোজুল। তাহলে এই যে ও কিন্তু এখন প্রোডাক্টে কনভার্ট হওয়ার ক্ষমতা রাখে না। ঠিক আছে? ও কি করবে? তুমি ওকে 20 জুল এনার্জি সাপ্লাই দিতে হবে। এই যে এখানে ডিফারেন্সটা কত, 20 জুল না 20 কিলোজুল। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি, ওই যে ডেল্টা এইচ, মানে চেঞ্জ অফ হিট। তাহলে আবারও বলতেছি, রিঅ্যাক্ট্যান্ট ওকে তোমার কি করতে হবে, এই যে 20 কিলোজুলটা সাপ্লাই দিতে হবে, তখনই সে কিভাবে জাম মেরে প্রোডাক্টে কনভার্ট হওয়ার মানে শক্তি পাবে আর কি। ওকে, তো তাইলে এখান থেকে আমরা একটা জিনিস একটু মুখস্থ করে যাব, সেটা হচ্ছে এই যে এনার্জি অফ প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট, আর হচ্ছে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। আমরা দেখতেছি এই দুইটা আসলে কি হয়, একটা আরেকটা থেকে কম বেশি থাকে। তো যখন আমাদের এক্সোথার্মিক হবে, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, পিঙ্ক কালার দিয়ে লিখি, ঠিক আছে? এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে? এক্সোথার্মিকের জন্য আমাদের কোনটা বেশি থাকে বলো তো? এই যে এখানে দেখলেই বুঝতে পারবা কোনটার এনার্জি বেশি থাকে। রিয়াক্ট্যান্ট। রিঅ্যাক্টেন্টটা বেশি থাকে। তো তাইলে আমি পিঙ্ক কালারে এটা দিয়ে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে এক্সোথার্মিক পিঙ্ক কালারে লেখা, এখানে সাইনটাও পিঙ্ক কালারে দেওয়া, সো এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট এটা বেশি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে মনে করো আরেকটা কালিতে লিখি যে এন্ডোথার্মিক। এন্ডো, ঠিক আছে? এন্ডোথার্মিকে আমরা দেখতেছি কি প্রোডাক্টের এনার্জিটা বেশি থাকে, প্রোডাক্টের এনার্জিটা বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ডেল্টা এইচ এর যে বিষয়টা, চেঞ্জ অফ হিট, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে। এটা কিভাবে ক্যালকুলেট করে এটা, মানে আমরা পাইলাম কিভাবে যে 20 কিলোজুলের যে গ্যাপটা, এটা কিভাবে পাইলাম? সেটা আমরা ডেফিনেটলি যে 100 থেকে 80 মাইনাস করছি, বা এখানেও 100 থেকে 80 মাইনাস করতেছিলাম, সেভাবেই তো পাইছি, তাই না? দেখো, এটা ক্যালকুলেট করার যে ইকুয়েশনটা ডেল্টা এইচ, এটা হচ্ছে এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে? এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। দেখে আমাকে এবার বলো তো, এই যে এখানে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট বেশি ছিল, তাই না? এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট ছিল বেশি, তো তাইলে এখানে এটা কত ছিল, 100। এখানে প্রোডাক্টেরটা কত, 80। তাহলে আমি যদি এই ভ্যালু গুলো এখানে বসাই, তাইলে কি হবে দেখে বলা, যে এনার্জি অফ প্রোডাক্ট আগে বসাইতে হবে, তার মানে 80টা আমার আগে বসাইতে হবে। তো তাইলে 80 থেকে আমি যখন রিঅ্যাক্ট্যান্টের এনার্জি মাইনাস করবো 100, আমি কত আনসার পাবো, কেউ বলতে পারবা? 80 - 100 কত, বলতে পারো না? -20। ভেরি গুড, -20। রাইট? তো তাইলে এই যে ভ্যালুটা আমরা পাইছি, সেটা কোন রিয়াকশনের জন্য? এক্সোথার্মিক রিয়াকশনের জন্য। এখন সেম ক্যালকুলেশনটা আমি যদি এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য করতে চাই, দেখে বলো তো এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য ডিফারেন্ট কালিতে করি। তো এখানে আমাদের এই যে এনার্জি অফ প্রোডাক্ট, শুরুতে কি এনার্জি অফ প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট কত, 100। এখানে এনার্জি অফ প্রোডাক্ট বেশি থাকে, -80। তো এটা যদি আমি করি, তাহলে আমি কি পাবো, +20, তাই না? এখানে যে রিয়াকশন, সেটা এই ক্যালকুলেশন, সেটা এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য। এন্ডো। তাইলে এখান থেকে কি একটা কথা বলা যায় যে এক্সোথার্মিক রিয়াকশন, এটার জন্য আমার এই
এনার্জিটা কি আসবে, ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ আসবে। এটা কি বলা যায় নাকি যায় না? বলা যায়। তো এটাই তোমাদের এখান থেকে শিখতে হবে এবং মনে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু ফর্মুলাটা কনস্ট্যান্ট, ফর্মুলাটা ফিক্সড, যে এনার্জি অফ প্রোডাক্ট থেকে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস করতে হবে। তো প্রোডাক্টের এনার্জি যদি কম থাকে, রিঅ্যাক্ট্যান্ট এটা বেশি থাকে, তো কম থেকে বেশি কোয়ান্টিটি যদি আমরা সাবট্রাক্ট করি, উই উইল গেট নেগেটিভ কোয়ান্টিটি, তাই না? তাইলে আমরা লিখবো এক্সো থার্মিক, এই রিঅ্যাকশনের জন্য আমার ডেল্টা এইচ এটা হবে একটা নেগেটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? এটাকে এভাবে লেখে, ভিই মানে হচ্ছে নেগেটিভ, লাস্টে ভিই থাকে না, ওই ভিইটা। দেন যদি আমাদেরকে এখন এক্সোথার্মিক এটা জিজ্ঞেস করে, ওহো এক্সোথার্মিক তো পিঙ্ক কালারে লেখার কথা ছিল, হচ্ছে পিঙ্ক কালার করে দিয়ে এটাকে। অনিস, তুমি কি বুঝতে পারতেছো? তোমার কোনো রিয়াকশন পাই না। মাঝে মাঝে একটু মেসেজে লিখে আমাদেরকে জানাও যে স্যার আমি আছি এবং আমি বুঝতেছি, অথবা এখানে বুঝি নাই ওই লাইনটা একটু রিপিট করেন, এরকম একটা আমাকে বলিও, তাইলে আমি বুঝবো যে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই গ্রাফ যেটা ড্র করছি, এটা এই গ্রাফ গুলো তোমাদের কি বলে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো একটু ভালো মতো লিখে রাখো। এখানে এমন অনেক কিছু তোমাদেরকে আমি বলবো যেগুলো তোমাদের বইতেও নাই, বাট তোমাদের এক্সামের জন্য লাগবে। তো এই নোটগুলো খুব ভালোভাবে ফলো করো। স্যার ভি এর ফুল ফর্ম কি? নেগেটিভ, এই যে দেখো আমরা লিখি না যে নেগেটিভ, এটাকে চাইলে স্যার শর্টকাটে মাইনাস দিয়ে ভিই লেখা যায়, তাইলে এটাই নেগেটিভ বোঝায়। আবার পজিটিভ যদি লিখতে চাই, ওই লাস্টে ভিই থাকে না, ওই ভিইটা এখানে লিখছি আর কি। আর পজিটিভ যদি লিখতে চাই, তাহলে শর্টকাটে লিখতে চাইলে এই যে প্লাস দিয়ে ভিই। তোমরা ওই যে করোনা টেস্ট করতো বা এইসব টেস্টের রেজাল্ট কখনো দেখছো? যেখানে মনে করো পজিটিভ বা নেগেটিভ, ওইখানে দেখবা যে এরকম লেখা থাকে, পজিটিভ হইলে যে প্লাস ভি এ, মাইনাস হইলে মাইনাস ভি, এরকম অনেক জায়গায় লেখা থাকে অনেক রিপোর্টে। তাহলে ডেফিনেশন গুলো কিরকম হবে? এক্সোথার্মিক রিঅ্যাকশন, এখানে আমরা কি দেখছি, এখানে হিট প্রডিউস হয়, এটাকে ইভলভ হওয়াও বলে, ঠিক আছে? when heat evolves at the time of, এভাবে লেখা আছে, when heat evolves the time of producing products. Reaction is called exothermic reaction. And we have to write in uh, কি বলে, একটা এক্সাম্পল লিখতে হবে। তো অ্যামোনিয়ার এক্সাম্পলটা আমরা দেখতে পারি, N2 প্লাস 3H। ঠিক আছে, দেখে বলো তো এখন। আমরা জানি যে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমার ডেল্টা এইচ এর ভ্যালুটা কিরকম হয়, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, ভেরি গুড। এর জন্য এখানে -92 কিলো। এখানে এখানে ছোট্ট করে এফ কি লিখবা, বিকজ ফেরাসের উপস্থিতিতে এই রিঅ্যাকশনটা হয়। যদি আয়রন এখানে না দাও তাহলে এই রিঅ্যাকশনটা হয় না। বাট আয়রন এটা নিজে কিন্তু পার্টিসিপেট করে না রিঅ্যাকশনে, ও জাস্ট ওদেরকে একটু রিঅ্যাকশন করতে হেল্প করে। তো 2NH3, এখানে আর কিছু লিখতে হবে না। সো এই রিঅ্যাকশনটা চাইলে আমরা এইভাবে লিখতে পারি। আমি তোমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ দেখাচ্ছি যে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা কিভাবে লেখে, ঠিক আছে? আচ্ছা, এখানে রিঅ্যাকটেন্ট থেকে মাইনাস কেন করলাম সেটা বুঝতে হলে পরের স্লাইডে আবার একটু যাইতে হবে। দেখো তো, রিঅ্যাকটেন্টের যে এনার্জি সেখান থেকে কিছু মাইনাস করলে তখনই তো তুমি প্রোডাক্টের এনার্জিতে আসতে পারবে, তাই না?
এই জন্য রিঅ্যাক্ট্যান্টের এনার্জি থেকে আমরা মাইনাস করি, যে কতটুকু হিটের ডিফারেন্স সেটাকে আমরা মাইনাস করলে প্রোডাক্টে আসতে পারি এজন্য। তো চাইলে এই সেম রিঅ্যাকশনটাকে তোমরা এভাবেও লিখতে পারবা, N2 + 3H2। আমরা জানি যে সাইড চেঞ্জ করলে মাইনাস থাকলে সেটা অন্য সাইডে গেলে কি হয়ে যায় দেখি বলবো, প্লাস হয়ে যায় না? 2NH3 + 92 kJ। চাইলে আমরা এভাবেও লিখতে পারবো, ঠিক আছে। আবার কেউ যদি চায় যে এভাবেও মেনশন করতে পারবে, N2 + 3H2 2NH3। এভাবে লেখার পর সেমিকোলন দিয়ে সে লিখে দিতে পারে ডেল্টা এইচ, এখানে চেঞ্জ অফ হিট ওয়াজ 92 kJ। এবং মাইনাস দেখে আমরা বুঝবো যে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। তো এই তিনটার যে কোনো একভাবে চাইলে তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসো এন্ডোথার্মিক রিয়াকশনটার ডেফিনেশন লিখি। আচ্ছা, ইভলভ, এখানে এই কথাটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখি, ঠিক আছে। ওয়েন হিট ইভলভস, আর এই সেম কথাটা এখন এখানে চেঞ্জ করে দিব, ইভলভের জায়গায় হয়ে যাবে কি জানো, অ্যাবজর্বস। উল্টে রেখে আমরা এন্ডোথার্মিক লিখছি। তো ডেফিনেশন হচ্ছে when it is absorbed at the time of producing the products। সেম, জাস্ট সেম ডেফিনেশনটা আমি এখানে লিখতেছি, ইভলভের জায়গায় এখন কি লিখছি, অ্যাবজর্ব দ্য টাইম অফ। আমার মানে বাকিটা আমার আর লিখতে হবে না, তাই না? এই যে সেম, at the time of producing products from reactants the reaction is called exothermic, এর জায়গায় লিখবা এন্ডোথার্মিক। এই দুইটা ওয়ার্ড ছাড়া বাকি সব কিছু এখানে সেম সেম হবে। তো জাস্ট কপি পেস্ট করে ফেলো, ঠিক আছে। যে দুইটা ওয়ার্ড চেঞ্জ হবে সেই দুইটা ওয়ার্ড আমি এখানে মার্ক করে দিচ্ছি। যে ইভলভ, ইভলভ এটা হয়ে যাবে কি, অ্যাবজর্ব, ঠিক আছে, আমি অলরেডি লিখে ফেলছি। আর লাস্টে যখন লিখবা ইজ কল্ড এক্সোথার্মিক, সেটা হয়ে যাবে কি, এন্ডোথার্মিক। কি হবে, এন্ডোথার্মিক। দুইটা চেঞ্জ করে ডেফিনেশনটা সুন্দর মতো লিখে ফেলাম। আচ্ছা, আর এক্সাম্পল লিখে দিতে হবে, এক্সাম্পলটা আমি লিখতেছি। আচ্ছা, আম, দেখি কে বলবে। তাহের, তুমি একটু আমাকে বলো তো, কেন এখানে আমার হিট অ্যাড করতে হইলো? কারণ এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য মানে অ্যাড করতে হয় পজিটিভ। হিট দিতে হবে, শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেন একসাথে হ্যাঁ, রেখে দিলে এটা হবে না, ঠিক আছে। ওদের এনাফ এনার্জি নাই যে ওরা এই যে NO তে কনভার্ট হবে, ঠিক আছে। নাইট্রোজেন অক্সাইডে কনভার্ট হবে, ও, এত এনার্জি ওদের নাই। তো সেজন্য তোমার 180 kJ এনার্জি ওকে সাপ্লাই দিতে হবে, দিলে তখন এবার ওরা এনাফ এনার্জি গেইন করবে যে ওরা এখন প্রোডাক্টে কনভার্ট হবে। এবং সেটা আমরা পরের স্লাইডে থেকে এই যে দেখো, এই যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি কম থাকে, সে নিজে নিজে ওই যে প্রোডাক্টের এনার্জি রিফিল হইতে পারবে না, তোমার বরং ওকে এনার্জি দিতে হবে সো দ্যাট ও জাম মেরে প্রোডাক্টে যাওয়ার এনার্জিটা গেইন করতে পারে, এরকম। তো গ্রাফটা যদি বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন দেখি লুলু, তুমি আমাকে বলো তো, এই যে রিঅ্যাকশনটা আমি লিখছি, এই রিঅ্যাকশনটা অন্য কিভাবে লেখা যায় সেটা আমি তোমাদেরকে উপরে অলরেডি দেখাইছি, তাই না? তুমি কি আমাকে বলতে পারবা যে অন্য আর কিভাবে লেখা যায়? তো জাস্ট মুখে একটু আমাকে বলো। N2 + HO2 রিভার্স আর 2NO, তারপরে সেমিকোলন দিয়ে হিট, ডেল্টা হিট দিয়ে +180 kJ। ভেরি গুড, +180 kJ। আর চাইলে +180 দিকে নিয়ে -180 করেও লেখা যাবে, এই যে সাইড চেঞ্জ করে যেটা করি আর কি। ওকে, আলহামদুলিল্লাহ, আই থিংক তোমরা বুঝতে পারছো। তো
লেখা শেষ করা, শেষ করলে দেন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, লেখা শেষ। আমাকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, দাঁড়া আমি একটু পজ দিয়ে রাখি। এটা হচ্ছে, আমরা জানি রিভার্সিবল রিয়াকশনে ফরওয়ার্ড রিয়াকশন থাকে আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন থাকে, তাই না? যে কোনো রিভার্সিবল রিয়াকশনে, ইন রিভার্সিবল রিয়াকশন, তোমরাই বলতে পারবা, আমরা পয়েন্ট হিসেবে খাতায় লিখে রাখা দরকার। ইফ forward reaction is exothermic, then backward reaction is, বলো তো কি হবে? ফরওয়ার্ড রিয়াকশন মানে রিঅ্যাক্টেন্ট থেকে তোমার প্রোডাক্ট যে হয়, এটা যদি এক্সোথার্মিক হয় মানে হিট এখানে প্রডিউস হয়। তো যদি এখন ব্যাকওয়ার্ড রিয়াকশনের কথা বলি, তাহলে এখন কি হবে দেখি বলো তো? एंडोथर्मिक। এন্ডোথার্মিক হয়ে যাবে তখন। এখন কেন এটা এরকম হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা দেখছি যখন এক্সোথার্মিক হয় তখন আমার রিঅ্যাক্টেন্ট এটার সাথে এনার্জিটা মাইনাস অবস্থায় থাকে, তাই না? এন্ড দেন আমরা লিখি যে এটা কিসে কনভার্ট হচ্ছে, প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। তো এটা হচ্ছে মনে করো আমাদের ফরওয়ার্ড রিয়াকশন। এটা কি আমাদের ফরওয়ার্ড রিয়াকশন, আমি শর্টকাটে লিখতেছি, তোমরা যারা এক্সপ্লেনেশন শুনতেছো তারা ছাড়া অন্যরা কিন্তু আসলে বুঝবে না, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো করে সুবিধা মতো করে এখানে লিখে নিবা, এই যেটা রিয়াক্ট্যান্ট ফুল লিখবা। ওকে, বুঝিও। তা এবার যখন উল্টা রিয়াকশনটা যখন হবে, এই যে প্রোডাক্ট থেকে যখন আবার রিয়াক্ট্যান্টে আমরা ব্যাক করব, তখন দেখো তো এই যে এই এনার্জি যেটা, এটা যদি আমি এখন এই প্রোডাক্টের সাথে নিয়ে আসি তাইলে তখন এখানে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে না? এবং তখন সেটা আবার রিঅ্যাক্টেন্টে ব্যাক যাবে। কারেক্ট? আসলে এভাবে দেখানোটা ঠিক হচ্ছে না, আমি উল্টা ভাবেই দেখাই। দেখো এই যে প্রোডাক্ট, এই মাইনাস এনার্জি এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস এনার্জি হবে, তখন এবার এটা কিসে কনভার্ট হবে, তোমার রিঅ্যাক্টেন্টে ব্যাক যাবে। তো তখন আসলে রিঅ্যাক্টেন্ট কারা, এরা হচ্ছে রিঅ্যাক্টেন্ট। তখন তো রিঅ্যাক্টেন্টের সাথে যদি এনার্জিটা প্লাস হয় তাহলে সেটা এন্ডোথার্মিক হয়ে যায় না তখন? জি স্যার। এন্ডোথার্মিক হয়ে যায়। আর রিঅ্যাক্টেন্টের সাথে যখন এনার্জি মাইনাস করতে হয় তখন সেটা এক্সোথার্মিক। তো বুঝিও ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য ওই ফরওয়ার্ড রিয়াকশনে যেটা রিয়াক্টেন্ট ছিল ওইটা ব্যাকওয়ার্ড রিয়াকশনে হয়ে যায় ওইটাই প্রোডাক্ট। আর যেটা ফরওয়ার্ড রিয়াকশনের জন্য প্রোডাক্ট সেটা ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য হয়ে যায় রিয়াক্ট্যান্ট। উল্টা দিক থেকে চিন্তা করলে এটা খুব ইজিলি বুঝতে পারবা। আর যারা পরবর্তীতে, যে লিজা বেলাল ওরা তো ক্লাস করতেছে না, so ওরা পরে শুনবে, তোমরা এই জিনিসটা একটু পজ দিয়ে নিজেরা থিঙ্ক করবা যে যখন আমাদের ফরওয়ার্ড রিয়াকশন হয় তখন এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট, কিন্তু যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে তখন কিন্তু প্রোডাক্টটাই রিঅ্যাক্ট্যান্ট আর রিঅ্যাক্ট্যান্টটা তখন প্রোডাক্ট, উল্টা রিঅ্যাকশনের জন্য। ঠিক আছে, তো এই জন্য শুরুটা যদি এক্সোথার্মিক হয় তাহলে ব্যাকওয়ার্ড যেটা সেটা হবে এন্ডোথার্মিক, মানে একটা একটার উল্টা হবে। আশা করি বুঝতে পারছো। দেন এবার আসো, এবার থার্ড ক্যাটাগরি,
প্রথমে আমরা যে দুইটা শিখলাম, একটা হচ্ছে কি বেসড অন ডিরেকশন অফ রিঅ্যাকশন, রিভার্সিবল ইরিভার্সিবল, আর একটা হচ্ছে বেসড অন হিট চেঞ্জ, এক্সোথার্মিক এন্ডোথার্মিক। এখন আমরা শিখবো বেসড অন ইলেকট্রন ট্রান্সফার। বেসড অন ইলেকট্রন ট্রান্সফার। একে নাম্বার 3 রিপ্রেজেন্ট করবো, বেসড অন ইলেকট্রন ট্রান্সফার। আমি যদি কোনো কিছু পড়ানোর পরে তোমাদের ডেফিনেশনটা দিতে ভুলে যাই, তাহলে আমাকে প্লিজ একটু মনে করে দিবে। চ্যাপ্টারের ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো বেসড অন ইলেকট্রন ট্রান্সফার এটাকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে রেডক্স, রেডক্স রিয়াকশন, আর একটা হচ্ছে নন রেডক্স রিয়াকশন। সিম্পলি যদি ডেফিনেশন মনে রাখতে চাও তাহলে বুঝবা, মনে রাখবা এটা রেডক্স রিয়াকশন হচ্ছে সেটা যেটাতে ইলেকট্রন ট্রান্সফার হবে, ইলেকট্রন ট্রান্সফার অকার্স। এন্ড এটা নন রেডক্স কোনটা, যেটাতে ইলেকট্রন ট্রান্সফার হয় না, নো ইলেকট্রন ট্রান্সফার। ওকে, বাস। এইভাবে প্রথম মানে প্রাইমারিলি যদি আমরা ডিভাইড করতে চাই রিঅ্যাকশন গুলাকে, তাহলে ইলেকট্রন ট্রান্সফার উপর বেস করে এভাবে করা যাবে, যেটাতে ইলেকট্রন ট্রান্সফার হবে আর যেটাতে ইলেকট্রন ট্রান্সফার হবে না, এই দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করা যাবে। তো যেটাতে ইলেকট্রন ট্রান্সফার হয় সেগুলোকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? আচ্ছা, এখন এই রেডক্স রিঅ্যাকশনের ডিটেলসটা আমরা শিখবো। রেডক্স রিঅ্যাকশন, দ্য রিঅ্যাকশন, আমরা ডেফিনেশনটা লিখতেছি এখন। তোমরা কি এটার ব্যাপারে আগে পড়ছিলা, এটা 9-এ সায়েন্সে বা কোথাও? না স্যার, আমার লাগে না। আচ্ছা, তো এই রেডক্স রিঅ্যাকশনটা বেসিক্যালি দুইটা ওয়ার্ড থেকে আসছে। যদি আগে পড়ে থাকো তাইলে হয়তো বা জানো, নাইলে এখনই হয়তো শিখবা। এটা হচ্ছে রিডাকশন আর অক্সিডেশন। ক্লিয়ারলি তোমরা বুঝতেই পারতেছো এখানে কোন দুইটা পার্ট নিয়ে আসলে আমাদের এই নামটা বানানো হয়েছে। সেটা হচ্ছে রিডাকশন থেকে রেড আর অক্সিডেশন থেকে অক্স, এই দুইটা মিলেই আসলে কি বানানো হয়, রেডক্স রিঅ্যাকশন বানানো হয়। ঠিক আছে? তো এখানে রিডাকশন বলতে কি বোঝায়, আবার অক্সিডেশন বলতে কি বোঝায়, এগুলারও ডেফিনেশন আছে। রিডাকশন মানে মেইনলি শর্ট, আমি ফার্স্টে তোমাদেরকে শর্টকাট বলে দিব, যাতে এই শর্ট জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকে ফেলতে পারো, ডেফিনেশন লেখা আসলে কোনো বিষয়ই না। ঠিক আছে? রিডাকশন হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন। আমরা জানি এখানে ইলেকট্রন ট্রান্সফার হবে। ইলেকট্রন ট্রান্সফার মানে কি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, তার মানে একজন ইলেকট্রন ডোনেট করবে, আরেকজন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার যে ঘটনাটা, এটাকে বলা হয় রিডাকশন। আর অক্সিডেশনের ঘটনা কোনটা, এই যে ডোনেশন অফ ইলেকট্রন, ডোনেশন অথবা ডোনেট ইলেকট্রন। ঠিক আছে? ইলেকট্রন যে কেউ দিয়ে দেয় এটাকে আমরা বলি অক্সিডেশন, আর সেই ইলেকট্রনটা যে কেউ নিয়ে নেয় সেটাকে আমরা বলি রিডাকশন। তো কেউ দেয়া এবং কেউ নেয়া এই দুটোটা মিলেই আসলে হচ্ছে রিডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? রেডক্স রিঅ্যাকশনটা দুই ধাপে ঘটে। এক ফার্স্ট ধাপে কেউ ইলেকট্রনটা ডোনেট করবে, আর সেকেন্ড ধাপে কি হবে, কেউ সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে। তো এই কারণে অক্সিডেশনকে বলে হাফ, মানে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, আর রিডাকশনকে বলা হয় রিডাকশন হাফ রিঅ্যাকশন। তো এই দুটোটা হাফ হাফ মিলে তখন একটা কমপ্লিট রেডক্স রিঅ্যাকশন হয়। ওকে, তো এখন রিডাকশন আর অক্সিডেশন এগুলোরও ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, তো সেগুলোর ডেফিনেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। রিডাকশন, এটার ডেফিনেশন যদি জিজ্ঞেস করে, the reaction in which an atom accepts an electron
আমি আসলে লিখতে পারতেছি না। আচ্ছা, এক্সপ্লেন করার হলে আমি স্লাইডে আসবো আবার, বাট এখনের জন্য তোমাদেরকে একটু পিডিএফ এ নিয়ে যাই। এই পিডিএফ এ দেখো আমার এখানে এগুলো সবগুলো সুন্দরভাবে লেখা আছে। তোমরা অন্তত দেখে দেখে লেখার যে বিষয়টা সেটা একটু এখান থেকে সেরে ফেলো। হ্যাঁ, এখন যেটা তোমাদেরকে লিখতে দিচ্ছি সেটা হচ্ছে এই যে এটা, এই যে রিডাকশন রিয়াকশনটা। তোমরা কি পাইছো রিডাকশন রিয়াকশনটা? আমি এটা সিলেক্ট করতে পারতেছি না কেন যেন, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে মনে হয়। পাইছো রিডাকশন রিয়াকশনটা কোথায়? जी सर। একে হাইলাইট করতে পারি কিনা? কেন হচ্ছে দাঁড়াও তো, আমি একটু একটু বন্ধ করে তারপরে আবার খুলি। তোমাদের এই জিনিসটা এরকম দুষ্টামি করে। তোমাদের এটা হচ্ছে আমার নোটে যাইতে হবে। দেখি তো এখন কাজ করে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে রিডাকশন রিয়াকশন, এই রিডাকশন রিয়াকশনের ডেফিনেশনটা একটু লিখে ফেলো, এবং এটা পড়ে না বুঝলে আমাকে বলো। আচ্ছা, তো এখানে ডেফিনেশনটা একটু দেখো, দ্য রিয়াকশন ইন হুইচ অ্যান অ্যাটম একসেপ্টস অ্যান ইলেকট্রন। এই জিনিসটা তো বুঝতেই পারছো যে একসেপ্ট, ইলেকট্রন একসেপ্ট করলে তখন এটাকে রিডাকশন বলে। বাট এটা আরো কয়েকভাবে বলা যায়। অর দিয়ে যেটা বলছে, পজিটিভ চার্জ অফ অ্যান অ্যাটম ডিক্রিজেস, পজিটিভ চার্জ ডিক্রিজ হয়, অর নেগেটিভ চার্জ অন অফ অ্যান অ্যাটম ইনক্রিজ হয়। এই কথাটার মানে কি সেটা একটু আমরা এখন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো তাইলে আমরা কি দেখলাম? আম, এটা বোধহয় এখন ইরেজ হবে না। Anyway, তো তাইলে এখন মনে করো এই যে সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি এটার মধ্যে 11টা প্রোটন থাকে। কয়টা? 11টা প্রোটন এবং 11টা কি থাকে? ইলেকট্রন। তোমরা কি জানো যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ এবং প্রোটন এটা হচ্ছে পজিটিভলি চার্জ? আই বিলিভ এটা তোমরা জানো হবে সবাই। তো প্রোটন কখনো দেয়া নেয়া করা যায় না। এগুলো হচ্ছে কেমিস্ট্রির খুব বেসিক কিছু জিনিস, ঠিক আছে? মনে রাখবা, প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন এটা সেন্টারে থাকে, নিউক্লিয়াসের ভিতরে। ইলেকট্রন গুলো হয় কি, ওই যে চারপাশে ডিফারেন্ট এনার্জি শেলে এগুলো ঘুরতে থাকে। তো এই ইলেকট্রন গুলো চাইলে অন্য কোনো এলিমেন্টের সাথে বা কম্পাউন্ডের সাথে কি করতে পারবে? দেয়া নেয়া করতে পারবে। কিন্তু প্রোটন কখনো দেয়া নেয়া করা যায় না। তো প্রোটনের নাম্বার সবসময় কি থাকে? ফিক্স থাকে। তো ইন আদার ওয়ার্ড, মানে পজিটিভ যে চার্জ এটা সবসময় সেমই থাকবে। নেগেটিভ যে ইলেকট্রন এগুলোকে চাইলে আমরা দেয়া নেয়া করতে পারবো। তো এখন মনে করো সোডিয়াম এখানে কি করছে, একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিছে। তো একটা ইলেকট্রন যদি কাউকে দিয়ে দেয়, ওর প্রোটন বা পজিটিভ চার্জ কিন্তু আগের মতোই 11টাই থাকবে, কিন্তু ইলেকট্রন এখন কয়টা হয়ে যাবে? 10টা হয়ে যাবে না? কারেক্ট? তো তাহলে এই যে কাউকে যে ইলেকট্রন দিয়ে দিছে, তো এটাতে ওর এই জিনিসটাকে আমরা দুইভাবে মেনশন করতে পারি। একটা হচ্ছে নেগেটিভ চার্জ কমে গেছে, নেগেটিভ চার্জ ডিক্রিজ। এটা না বলে আবার এভাবে বলা যায় যে পজিটিভ চার্জ এখন ইনক্রিজড। মানে আগে পজিটিভ আর নেগেটিভ ইকুয়াল ছিল, এখন পজিটিভ চার্জ বেশি আছে। এই জিনিসটাকে এভাবেও বলা যায়। তাহলে তিন ভাবে আমরা কথাটাকে মেনশন করতে পারি যে ডোনেশন অফ ইলেকট্রন, ডোনেট ইলেকট্রন। এটা অবশ্য অক্সিডেশনের কথা বলতেছি, যে অক্সিডেশনের ডেফিনেশনে দেখবা ডোনেশন অফ ইলেকট্রন এটা বলবে। আবার আরেকভাবে এটা বলা যায় যে নেগেটিভ চার্জ ডিক্রিজ, নেগেটিভ চার্জ ডিক্রিজ। ইলেকট্রন যেহেতু নেগেটিভ এবং এই নেগেটিভ চার্জে আমি দিয়ে দিচ্ছি, তাহলে ডেফিনেটলি নেগেটিভ চার্জ এখন কি হবে? আমার ডিক্রিজ হবে। আর নেগেটিভ চার্জ যদি ডিক্রিজ হয়, ডেফিনেটলি আমার পজিটিভ চার্জ এখন কি আছে? বেশি আছে। তাহলে পজিটিভ চার্জ ইনক্রিজ বলবো। এই কথাটা কি বোঝা গেছে লুলু? জি স্যার।
আচ্ছা, আর যদি রিডাকশনের কথা বলি, রিডাকশনের ক্ষেত্রে আমরা কার এক্সাম্পল দিতে পারি? রিডাকশনের ক্ষেত্রে আমরা দিতে পারি, ও ও, আমি তো মুছে ফেললাম। আচ্ছা, তোমরা বুঝলে হবে তো, না তোমরা তো বিষয়টা বুঝতে পারছো আশা করি। এই রিডাকশনের ক্ষেত্রে ক্লোরিনের এক্সাম্পল আমরা দিতে পারি। ক্লোরিন, ও কি করে? ওর মধ্যে 17টা প্রোটন আছে পজিটিভ চার্জ, এবং 17টা কি থাকে? ইলেকট্রন থাকে, মানে নেগেটিভ চার্জ। তো সোডিয়াম ক্লোরাইড ফর্ম করার সময় ও কি করে? ও সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়ে ফেলে। তো ও যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে পজিটিভ চার্জ তো চেঞ্জ হবে না, আমরা জানি, এটা দিয়ে নেওয়া করা যায় না। কিন্তু ইলেকট্রন যেহেতু একটা নিয়ে ফেলছে, তাহলে কি হবে? এখন 18টা ইলেকট্রন থাকবে। এই জিনিসটাকে আমরা দুই ভাবে, সরি, তিন ভাবে বলতে পারি। একটা, ফার্স্ট, ও ইলেকট্রন কি করছে? একসেপ্ট করছে। তাহলে একসেপ্ট ইলেকট্রন, এটা এইভাবে বলা যায়। ওই যে রিডাকশনের ডেফিনেশনে আমরা পড়ছিলাম কি, একসেপ্ট ইলেকট্রন। দেন একটা কথা বলছিল, ইনক্রিজ ইন নেগেটিভ চার্জ। তাইলে নেগেটিভ চার্জ এটা ইনক্রিজ হয়েছে বলা যায়। আর নেগেটিভ চার্জ ইনক্রিজ যদি হয়, সেটা মিন করে কি পজিটিভ চার্জ এখন কম আছে, তো সেজন্য আমরা বলতে পারবো যে পজিটিভ চার্জ ডিক্রিজ। অনেকেরই এটাতে আপত্তি থাকে, যেমন আমার নিজেরও একটু এটাতে, এই কথাটা এভাবে বলাতে একটু সমস্যা আছে। সেটা কি জানো? দেখো, পজিটিভ চার্জ এটা তো কমে যায় নাই, তাই না? যখন পজিটিভ চার্জ ডিক্রিজ হয়ে গেছে বোঝায়, বা যেটা লেখে তখন বোঝা যায় কি পজিটিভ চার্জ বোধহয় কমে গেছে, কিন্তু পজিটিভ চার্জ কিন্তু কমে না, এটা সেম সেমই আছে। ইলেকট্রন বেশি হয়ে যাওয়ার কারণে ওইটার সাথে কম্পারেটিভলি এখন কম আছে। তো এটা আসলে এখানে ক্লিয়ারলি ওরা বলে নাই। এনিওয়ে, আমি এখানে যে ডেফিনেশনটা লিখছি এটা তোমাদের বইয়েরই ডেফিনেশন, তো কোনো টেনশন নাই যে মানে ডেফিনেশন এগুলো পরীক্ষা মার্ক দিবে কি দিবে না। ইনশাল্লাহ এটা অবশ্যই মার্ক দিবে, বিকজ এটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া ডেফিনেশন, ঠিক আছে? তো আমি যেসব জিনিসগুলো টেক্সট বই থেকে নিছি সেগুলো নিয়ে তোমরা কোনো টেনশন করিও না, বিকজ এগুলাতে যদি কখনো মনে করো স্কুলের টিচার বা কোথাও কেউ যদি মার্ক কাটে, ইউ ক্যান চ্যালেঞ্জ যে আমাদের বইতে এটাই লেখা আছে, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। তো বুঝতে পারছো এখন, আবিয়াত? বুঝতে পারছো এটা? না বুঝতে পারলে একটু বলো, আমি আরেকবার এক্সপ্লেন করি, অসুবিধা নেই। জি স্যার, বুঝছি। বুঝতে পারছো না? আচ্ছা, ওকে। তাইলে চলো আমরা পরের স্লাইডে যাই। এখানে যে কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটাতে তোমাদের আসলে কঠিন কিছুই না। কেন জানি অনেকে বলে যে মানে বুঝতে পারি, কিন্তু তোমরা, আই বিলিভ তোমরা ট্যালেন্টেড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান, ঠিক আছে? এটা আসলে মজা লাগছে। আমি কতদিন যখন ইসা টাউনে পড়াচ্ছিলাম, আমি পড়ানোর পরে ওরা আমাকে একটা এক্সাম্পল দিছে, যে এক্সাম্পলটার ব্যাপারে আমি তোমাকে এখন আগে বলবো, ঠিক আছে? ওরা বলছে কি, যে মনে করো একজন মানুষ, একে কেউ ইফ টিজিং করছে। কি? ইফ টিজিং। ইফ টিজিং বানান কেমনে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাও পারি না। ইফ টিজিং করছে কেউ, দেখে বলো তো, এই যে ওকে যে কেউ, আচ্ছা, যে ইফ টিজিং করছে আমি তাকেও ড্র করি। হ্যাঁ, এ ইফ টিজিং করছে কাকে? ওকে। তাইলে ইফ টিজারটা কে এখানে, দেখি বলো তো। আমি ধরি পার্সন এ আর পার্সন বি। আমাকে ফার্স্টে বলো, ইফ টিজিং হইছে কার সাথে? এ। এর এ সাথে। এর সাথে। কিন্তু এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হু ইজ ইফ টিজার, তাহলে তুমি কি এ বলবা? না, বি। তুমি, আচ্ছা ঠিক আছে, যেটা বলতে লাগছিলাম, যার সাথে ইফটিজিং হয়েছে সে কিন্তু ইফটিজার না। ইফটিজার হচ্ছে আরেকজন যে তাকে ইফটিজিং করছে, তাই না? এই এক্সাম্পলটা আমাকে আমার আগে স্টুডেন্ট দিছে। এটা কি হিসেবে দিছে আমি তোমাদেরকে বলি। মনে করো এ আর বি, এরা রিয়াকশন করে যে কোনো প্রোডাক্ট প্রডিউস করুক, এই প্রোডাক্টের হিসাবে, মানে প্রোডাক্টের দিকে আমরা ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হচ্ছে কি এ আর বি নিয়ে, ঠিক আছে? তো মনে করো এই যে এ ইলেকট্রনটা দিয়ে দেয়, এ কি করে? ইলেকট্রন দেয়, আর বি সেই ইলেকট্রনটা একসেপ্ট করে, ঠিক আছে? তাহলে বলো তো, এই যে ডোনেশন অফ ইলেকট্রন, এটা যেহেতু এ করছে, তাইলে এ এর সাথে কি হয়েছে দেখি বলো তো? অক্সিডেশন, কারেক্ট? আর বি এর সাথে কি হয়েছে? বি যেহেতু ইলেকট্রন একসেপ্ট করছে, রিডাকশন। তাইলে ওর সাথে হয়েছে। রিডাকশন। ভেরি গুড। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে এখানে কে অক্সিডেন্ট আর কে রিডাক্টেন্ট, এই আনসারটা দিতে পারবো আমরা এই কনসেপ্টের উপরে বেস করে, যার সাথে ইফটিজিং হয় সে কিন্তু ইফটিজার না। ঠিক একইভাবে যার সাথে অক্সিডেশন হচ্ছে সে কিন্তু অক্সিডেন্ট না। অক্সিডেন্টটা কে? ওকে অক্সিডাইজ করছে কে? বি অক্সিডাইজ করছে না, বি ওর থেকে ইলেকট্রন নিয়ে ফেলছে। তাহলে বি, ওকে আমি বলবো ও হচ্ছে অক্সিডেন্ট।
ভালো মতো বুঝিয়ে। আর যেহেতু বি এর সাথে রিডাকশন হয়েছে, ওর সাথে রিডাকশন হয়েছে, ও নিজেকে তো আর নিজে রিডাকশন করে নাই, কেউ ওকে রিডাকশন করছে। ঠিক যেরকম কেউ নিজেকে নিজে ইফটিজিং করতে পারে না, ওকে কেউ ইফটিজ করতে হয়। তো ঠিক একইভাবে বি এর সাথে যেহেতু রিডাকশন হয়েছে, ও নিজেকে তো নিজে রিডাকশন করে নাই, ওকে রিডাকশন করছে কে? এ রিডাকশন করছে ওকে, সেজন্য এ হচ্ছে আমাদের রিডাকটেন্ট। এ কে আমরা কি বলবো? রিডাকটেন্ট। তো এই জন্য মনে রাখবা, যে রিডাকটেন্ট ওর সাথে অক্সিডেশন হয়, আর যে অক্সিডেন্ট ওর সাথে রিডাকশন হয়, মানে একজন আরেকজনের, কি বলবো এটা কিভাবে বলা যায়, বুঝতে পারছো বিষয়টা? যে অক্সিডাইজড হয়েছে, অক্সিডেশন যার সাথে হয়েছে তাকে আমরা বলি সে অক্সিডাইজড হয়েছে। তো অক্সিডাইজ করছে কে? ওকে বি করছে, ওকে অক্সিডাইজ, সেই জন্য বি হচ্ছে অক্সিডেন্ট। আর যেহেতু বি রিডাকশন হয়েছে ওর সাথে, তার মানে ও রিডিউসড হয়েছে, ওকে রিডিউস করছে কে? এ করছে। সেজন্য আমরা এ কে বলবো এ হচ্ছে রিডাকটেন্ট। যেহেতু এ রিডিউস করছে, সেহেতু এ হচ্ছে রিডাকটেন্ট। এই জিনিসটা কে কে বোঝা নাই? আচ্ছা, এটা মনে রাখাটা কি খুব বেশি ডিফিকাল্ট? দেখো তো, যে যার সাথে অক্সিডেশন হবে তাকে আমরা বলবো রিডাকটেন্ট। তুমি রিডাকটেন্ট বিকজ তোমার সাথে অক্সিডেশন হয়েছে। তোমার সাথে অক্সিডেশন হয়েছে মানে কি? তুমি, তোমার সাথে যেহেতু অক্সিডেশন হয়েছে, তুমি ডেফিনেটলি অন্য আরেকজনকে রিডাকশন করছো, মানে রিডিউস করছো, সেই জন্য তুমি রিডাকটেন্ট। আর বি যদি আসি বলে যে আমার সাথে রিডাকশন হয়েছে, তখন আমরা কি বলবো? তোমার সাথে রিডাকশন কেন হয়েছে? বিকজ তুমি অন্য কাউকে অক্সিডাইজ করছো হবে, তার মানে তুমি নিজে অক্সিডেন্ট। এই কথাটা মনে রাখতে বা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে বলো তো। উল্টা আর কি, একটা আরেকটার সাথে, ঠিক আছে, এই যে উল্টা। বলেন, কারো সমস্যা থাকলে এখনই বলতে হবে। এই জিনিস পরে আমাকে বললে হবে না যে স্যার ওই দিন ওইটা বুঝিনি। এটা আমাকে এখনই বলতে হবে। আমি অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট দুটোটার ডেফিনেশন এখনই লিখে দিব। রিডাক্টেন্টের ডেফিনেশন এই যে লিখে দিচ্ছি। আর রিয়াক্টেন্ট, এ আর বি দুটোটাই তো রিয়াক্টেন্ট, তাই না? দুজনই রিয়াক্ট করে, তো ওরা রিয়াক্টেন্ট। দ্য রিয়াক্টেন্ট which donates electron, যে ইলেকট্রন দিয়ে দিবে। এই যে দেখো, এ ও ইলেকট্রন দিয়ে দিছে না? ইলেকট্রন, এভাবে ডিটেলস রেখে ইলেকট্রন, এটা এল কিন্তু, হ্যাঁ ইলেকট্রন, ইলেকট্রন বোঝানো হচ্ছে, বাট এটা ইলেকট্রন। ওটা হচ্ছে রিডাক্টেন্ট। আচ্ছা, অক্সিডেন্টের ব্যাপারে কি লেখা যাবে? দ্য রিয়াক্টেন্ট, বলো তো, তোমরাই বলতে পারবা। দ্য রিয়াক্টেন্ট which which accepts electron. yes, তো এটাকে আমরা বলবো রিডাক্টেন্ট, ঠিক আছে? ওকে, এরপরের টপিকটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। আমি জানতে চাই অক্সিডেশন নাম্বারটা কি তোমরা আজকে কন্টিনিউ করতে চাও নাকি না? বিকজ অক্সিডেশন নাম্বারটা পড়ার জন্য মাথা ফ্রেশ থাকতে হবে। তোমরা বললে আমি কন্টিনিউ করতে পারি, তোমরা বললে আমরা নেক্সট ক্লাস থেকেও কন্টিনিউ করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। অক্সিডেশন নাম্বার ইজ আওয়ার নেক্সট টপিক। কেউ কিছু বলতেছো না, ঘটনাটা কি? অক্সিডেশন নাম্বারের ডেফিনেশনটা একটু টেক্সট বুক থেকে লিখতে হবে, সেজন্য আমি টেক্সট বুকে আসলাম, ঠিক আছে? অক্সিডেশন নাম্বারের উপরে বেস করে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। ওকে, অঙ্ক যেটা করতে হবে সেটাই অক্সিডেশন নাম্বার থেকেই করতে হবে। তো সেজন্য এই যে এখানে ডেফিনেশনটা এতটুকু লিখবা। আমি বলি, দ্য টেন্ডেন্সি, এই যে দ্য টেন্ডেন্সি টু ডোনেট অ্যান ইলেকট্রন অফ an atom is denoted by a number added with a plus mark, and the tendency to accept an electron of an atom is denoted by a number added with a minus mark. In any molecular radical, this number with plus or minus mark is called the oxidation number. ওকে, তো কনসেপ্টটা ফার্স্টে আমি একটু তোমাদেরকে বলি যে অক্সিডেশন নাম্বার জিনিসটা কি আসলে। আমরা জানি কিছু কিছু এলিমেন্ট আছে যারা ইলেকট্রন একসেপ্ট করতে চায়, আর কেউ কেউ আছে যারা ডোনেট করতে চায়। বেস্ট এক্সাম্পল হচ্ছে এই যে সোডিয়াম আর ক্লোরিনের যে এক্সাম্পলটা সবসময় আমি দিই সেটা। এই যে সোডিয়াম, দেখে বলো তো ওর ইলেকট্রন কনফিগারেশন কি?
2 8 আর 1। তো লাস্ট এনার্জি শেলে এই যে একটা ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন যেটা ও চান্সে থাকে যে কখনই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারবে। এখন কেন সে এটা দিয়ে দিতে চায়? বিকজ ও যদি এটা দিয়ে দেয় তাহলে ও নিয়ন গ্যাসের মতো হয়ে যেতে, নিয়ন গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2 আর 8। তো একটা ইলেকট্রন দিয়ে দিলে তাহলে 2 8 ও নিয়নের মতো হয়ে যাবে। আচ্ছা, কেন নিয়নের মতো হইতে চাই এগুলো কি তোমরা জানো? এই যে গ্রুপ 18 যারা, আমাদের সময় এরা গ্রুপ 8 এর সদস্য ছিল, এখন দেখতেছি এদের গ্রুপ নাম্বার 18 হয়ে গেছে। গ্রুপ 18 এর যারা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হ্যাঁ, এগুলাকে বলা হয় ইনার্ট গ্যাসেস। কি বলে? ইনার্ট গ্যাস। এদের ভাব সবই আলাদা, এরা কারো সাথে কোনো রিয়াকশনে যায় না। কি বলতে বুঝতে পারছো? তুমি এদেরকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো বা যে কোনো সলিউশনের মধ্যে রেখে দাও, এরা কারোর সাথে কোনো রিয়াকশন করে না। হুম। তো অন্য যারা আছে এরা সবাই এদেরকে দেখে জেলাস হয়, খালি বলে যে আমরা যদি ওদের মতো হয়ে যেতে পারতাম। তো সবার একটা টার্গেট থাকে, সামহাও আমরা যদি ইনার গ্যাসের মতো হয়ে যেতে পারি তাহলে তো আমাদের মানে আমরাও একটু ওই এলিট ক্লাসে উঠে গেলাম, এরকম একটা ভাব আর কি। তো এখন এই যে সোডিয়াম, ও কি করে, এই যে একটা ইলেকট্রন দিয়ে দিতে পারলেও নিয়নের মতো হয়ে যায়। আর ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2 8 7। তোমরা হয়তো ভাবতে পারো তাইলে ক্লোরিন কি 7টা ইলেকট্রন দিয়ে দিতে চাই? 7টা ইলেকট্রন দিয়ে দিতে পারলে ও তো নিয়নের মতো হবে। ও আসলে নিয়নের মতো না, ও হইতে চায় আর্গনের মতো। আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2 8 8। ঠিক আছে? তাহলে 2 8 8 হওয়ার জন্য ওর লাস্ট এনার্জি সেলে আরেকটা ইলেকট্রন লাগবে না। যখন ও আরেকটা ইলেকট্রন পাবে লাস্ট এনার্জি সেলে, তখন ওর কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। তখন ও আর্গনের মতো হয়ে যাবে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো সবগুলো ইনার্ট গ্যাস। তো সোডিয়াম আর ক্লোরিন এদেরকে যখন তুমি একসাথে রাখবা, সোডিয়াম বলবে কি যে আমি একটা ইলেকট্রন দিতে চাই, ক্লোরিন বলবে আরে আমি তো একটা ইলেকট্রন নিতে চাই। তো তখন আবার কি করবে? সোডিয়াম একটা দিয়ে দিবে, ক্লোরিন একটা নিয়ে নিবে। তো ওই যে ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে না, সো ইট ইজ আ রেডক্স রিয়াকশন। এখন বিষয়টা হচ্ছে আমরা অক্সিডেশন নাম্বার নিয়ে ডিসকাস করতে গিয়ে কেন এত কিছু বলতেছি। জিনিসটা হচ্ছে এক এক মানে কেউ 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 আছে যারা ইলেকট্রন দিতে চায়, কেউ কেউ নিতে চায়। এখন কে কতটুকু দিতে চায়, মানে এক একজনের টেন্ডেন্সি অনেক বেশি, আরেকজন আছে কোন রকম একটু দিতে পারলে হবে এরকম। তো কার টেন্ডেন্সি কতটুকু, হ্যাঁ, সেই জিনিসটা মেশার করার জন্য আসলে অক্সিডেশন নাম্বারটা ইউজ করে। ওকে। তো এখানে দুইটা ঘটনা। কেউ কেউ কি করতে চায়? ডোনেট করতে চায়। তো কেউ যদি মানে ডোনেট করতে চায়, তাহলে তার অক্সিডেশন নাম্বারটার আগে একটা প্লাস মার্ক দেয়া হয়। ঠিক আছে? তো আমরা যদি বুঝি যে মানে কারো অক্সিডেশন নাম্বার +2, তাইলে আমরা বুঝবো কি সে ইলেকট্রন দিতে চায়। ঠিক আছে? আবার যদি কারো অক্সিডেশন নাম্বার আমরা দেখি যে +3, তাহলে বুঝবো যে এও ইলেকট্রন দিতে চায় আর ওইও ইলেকট্রন দিতে চায়। কিন্তু দুইজনের টেন্ডেন্সি যদি আমি কম্পেয়ার করতে বলি, তাহলে কার টেন্ডেন্সি বেশি ডোনেট করার জন্য? যার +3, সে মানে তার টেন্ডেন্সিটা বেশি, সে বেশি চায় যে মানে ইলেকট্রনটা ডোনেট করে দেওয়ার জন্য। বুঝিও বিষয়গুলো। ওকে। আচ্ছা, এবার আসো, দ্য টেন্ডেন্সি টু একসেপ্ট অ্যান ইলেকট্রন ওইটা আসলে কি? মাইনাস মার্ক দিয়ে ডিনোট করে। তো সেম আমি যদি এখন বলি যে -2, কারো অক্সিডেশন নাম্বার -2, তুমি এই মাইনাসটা দেখে বুঝবা যে ও কি চায়, ও কারো থেকে ইলেকট্রন নিয়ে ফেলতে চায়, ও একসেপ্ট করতে চায় ইলেকট্রন। ঠিক আছে? তো কারো যদি -2 হয় আর কারো যদি অক্সিডেশন নাম্বার -3 হয়, তাহলে এটা থেকে বুঝতে হবে কি এরা দুজন ইলেকট্রন একসেপ্ট করতে চায়, কিন্তু যার -3 অক্সিডেশন নাম্বার, তার টেন্ডেন্সিটা একটু বেশি, তার ইচ্ছাটা একটু বেশি। আমার কথাগুলো কি তোমাদের কাছে সেন্স মেক করতেছে? বুঝতেছো তোমরা? মনোযোগ ধরে রাখা কিন্তু অনেক কঠিন, আই বিলিভ, মানে আমি যেটা বুঝি আর কি। But কতটুকু পারতেছো আমাকে বলো, আমি একদিনে তোমাদের উপর খুব বেশি চাপা দিতে চাই না। মোটামুটি আমরা, দাঁড়াও আমি তোমাদেরকে বলি, আমরা এই চ্যাপ্টারটা একটা ক্লাস, আজকে যদি একটা ক্লাস ধরি তাহলে এরপরে ইনশাআল্লাহ যদি আমরা মনোযোগ দিয়ে করতে পারি 2টা ক্লাসের মধ্যে শেষ করা সম্ভব। আর যদি 2টা ক্লাসে নাও হয় তাহলে 3টা ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, মানে উইদিন 1 উইক এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাকে বলো যে তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এগুলো বুঝছো কিনা। ওকে, যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, ভালো। এরপরে দেখো আমরা অক্সিডেশন, আচ্ছা অক্সিডেশন নাম্বারের ডেফিনেশনটা কতটুকু লিখতে হবে বলছি না, আরেকবার একটু দাগাই দিই। এই যে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে শুরু করবা, এতটুকু লিখবা। এই ডেফিনেশনটাকে আমি শর্টকাট করার একটু চেষ্টা করছিলাম, বাট দেখলাম কি যে এটা শর্ট করলে অ্যাকচুয়ালি ফুল আইডিয়াটা এক্সপ্রেস হচ্ছে না। হ্যাঁ, আমি আমার নোটের মধ্যে এখানে লিখছিলাম, এই যে একটা ডেফিনেশন এখানে অক্সিডেশন নাম্বার লিখছিলাম, এই যে এখানে,
বাট এটা দিয়ে আসলে ফুললি এক্সপ্রেস হচ্ছে না, সেজন্য আমি প্রেফার করি যে তোমরা বইয়ের ডেফিনেশনটাই লেখো। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে রুলস অফ অক্সিডেশন নাম্বার। যে রুলস অফ অক্সিডেশন নাম্বার, এই জিনিসটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস শুরু করব। এটা 9টা রুল আছে, এই 9টা রুল খুবই ভালো মতো বুঝতে হবে এবং মনে রাখতে হবে। ইনশাল্লাহ পড়লে তোমাদের মনে থাকবে, বুঝলেই মনে থাকবে, এটা জোর করে মনে রাখতে হয় না। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। যতটুকু পড়াইছি একটু ভালো মতো পড়ে রাখিও, আমি পরের ক্লাসের শুরুতে তোমাদেরকে জিজ্ঞেস করব। কাউকে বলবো যে অক্সিডেশন নাম্বারের ডেফিনেশনটা বলো, কাউকে বলবো যে অক্সিডেশনের কি ডেফিনেশন জিজ্ঞেস করব, এরকম আর কি, বুঝতে পারছো? তো প্লিজ সবাই একটু ভালো মতো রিভিশন দিয়ে রাখিও। আর আমি আসসালামু আলাইকুম। পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা সেই পিডিএফ দেখে চাইলে আগে থেকে লিখে রাখতে পারবা। আমার মনে হয় ওইটাই বেটার, যে আগে থেকে তোমরা লিখে রাখো, ক্লাসের সময় আমি খালি এক্সপ্লেন করলাম। ওকে, দেখো যেটা বেটার মনে করো। ওকে, ভালো থাকো সবাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।